আমাদের ক্লাসে কিছু কন্টেন্ট আসলে আমার দেখা যাচ্ছে যে দ্রুত কভার করতে হবে, এবং আমাদের ক্লাস টাইমও কিছুটা হ্যাম্পার হচ্ছে বিকজ অফ মাই টাইট শিডিউল। এই কারণে আসলে এক্সট্রা ক্লাসটা নেওয়া। এবং আমার যদি মনে হয় যে আমি আজকে ক্লাসটা নিয়ে দেখবো, যদি আমার কাছে মনে হয় যে আমার আরো একটা এক্সট্রা ক্লাস নেওয়া দরকার, স্পেশালি বিজনেস ম্যাথ আমি এটা নিতে যাচ্ছি, আমার যদি মনে হয় যে আমার আরো একটা এক্সট্রা ক্লাস নেওয়া দরকার, আই উইল ডু দ্যাট। এটা হয়তো এই থার্সডেতেই নিব, বিকজ নেক্সট উইকে আপনাদের লাস্ট উইক থাকবে বিফোর এক্সাম, অ্যাজ ফার আই নো। তো ওইটা আমি আর আপনাদের প্রেশার দিতে চাচ্ছি না, কাজ আপনাদের যদি 13 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়, সো নেক্সট উইকটাই লাস্ট উইক হবে আমাদের ক্লাসের ক্ষেত্রে। তো আমি হয়তো আর তখন এক্সট্রা নিলে, যদি এক্সট্রা ক্লাস আরেকটা নিতে চাই, হয়তো এই উইকে নিব, ওটাই বলতে চাচ্ছিলাম। সো এই এক্সট্রা ক্লাস ক্যালকুলেট করলে এটা আমাদের লেকচার 21। আজকে আমরা সকালে ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে উই অলরেডি স্টার্টেড দ্য ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসটাকে, ক্যালকুলাসের অ্যাকচুয়ালি দুটো পার্ট হয়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অলরেডি আমরা শেষ করে আসছি, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাকচুয়ালি দ্য অপোজিট অফ দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আমি আমার যেটা হবে যে এই ক্লাস দুইটা রেকর্ডেড ভার্সন দিতে একটু দেরি হবে, কারণ এগুলা যেহেতু আমি প্রচুর হোয়াইট বোর্ড ইউজ করি, এই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনটা প্রসেস হতে সময় নেয়। আমি যেটা করব, আমার লাস্ট সেমিস্টারে বিজনেস ম্যাথের যে ক্লাসগুলো নিয়েছি, স্পেশালি এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে যে ক্লাসগুলো আছে, ওগুলো রেকর্ডেড ভার্সন আমার কাছে আছে। যেহেতু যে আমি বলেছি আমার একটা সুবিধা আছে, আমি সব প্লে লিস্ট করে রেখে দিই। সো আমি প্লে লিস্টটা, ওই 2-3টা ক্লাসের প্লে লিস্ট গুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। সো হোয়াট হ্যাপেন দেয়ার, দেখা যাবে যে আপনারা কিন্তু খুব ইজিলি, মানে যেহেতু আমি নিয়েছি অলমোস্ট লেকচারটা সেম, তো আপনারা ওগুলো একটু গো থ্রু করেন এই 2 দিনে। আমি আজকে না হলে কালকে চেষ্টা করব রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিতে। তো ওখান থেকে কিন্তু আপনারা আসলে রেকর্ডেড ভার্সনটা পাবেন। ওটা হচ্ছে গিয়ে একটু ওটা তো দেখবেনই, প্লাস হচ্ছে আমার যখন রেকর্ডেড ভার্সন আমার ক্লাসটা শেয়ার করব, এটা দেখবেন। এবং আমি কিন্তু একটা দুঃখের সাথে জানাচ্ছি, এটা আমি নোটিস করেছি, আমি রেকর্ডেড ভার্সন অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করি, বাট রেকর্ডেড ভার্সনটা কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টদের মধ্যে দেখার প্রবণতা খুব কম। এটা কিন্তু ফাইন্ড আউট করা যায় কে কে ভিউ করেছে। এই এই যে এইগুলো অ্যাডভান্টেজেস নেওয়ার জন্য আসলে আমি ইউটিউবটা ইউজ করি। আমি দেখতে পাই কে কে ভিউ করেছে, ভিউ এর টাইমিংটা কতক্ষণ, ওই ইউজার কতক্ষণ দেখেছে, কতটুকু সময়, কোন কোন জায়গাটা অ্যাকচুয়ালি দেখেছে, এগুলো অ্যানালাইসিস করলে একটা ভিডিওতে এরকম ফাইন্ড আউট করা যায়। তো সবচেয়ে আমার পুয়ার ভিডিও, মানে পুয়ার ভিউজ যেটাকে বলা যায়, কম দেখা হয়েছে যে ক্লাসের, সেটা হচ্ছে বিজনেস ম্যাথ। মানে প্লে লিস্ট ধরে যদি আমি যখন আবার অ্যানালাইসিস করি, আমি দেখছি সবচেয়ে কম দেখা হয় বিজনেস ম্যাথ। মজার ব্যাপার হচ্ছে আমার ফাইন্যান্স মেজরের আমি একটা কোর্স নেই, যেখানে আমার নাম্বার স্টুডেন্ট ইজ টু লো। মানে আমি কখনোই, মানে গ্রিনে জয়েন করার পর আমার কোনো ক্লাস সাইজ বিলো 20 ছিল না। সবসময় আমি অ্যাটলিস্ট 20+ ক্লাস নিয়েছি। আসলে আমার ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, আলহামদুলিল্লাহ আমি অল টাইম 40+, 50+ ক্লাস নিয়ে অভ্যস্ত। ওই তুলনায় ওটা হচ্ছে ছোট ক্লাস, এই জন্যই বলছি যে বিলো 20 আমার জন্য একটা ছোট ক্লাস মনে হয় ওই ক্লাসে গেলেই। ইভেন আমি এবারে এমবিএ তে আরো একটা কোর্স নিয়েছি, সেখানে কিন্তু আমার নাম্বার অফ স্টুডেন্ট অলমোস্ট 40। তো এটাই বললাম যে কম্পেয়ার করলে ওটা হচ্ছে ছোট ক্লাস, ওই ক্লাসের ভিউ সবচেয়ে বেশি। আনফরচুনেটলি যে ক্লাসের স্টুডেন্ট কম, তারাই সবচেয়ে ভিউ করেছে। মানে তাদের ক্লাস রেকর্ডিং আমি দেখি যে আওয়ার বা আদার্স যদি আমি ইয়া করি, আমি দেখি যে তারা বেশ রেগুলার বেসিসে ক্লাসগুলো কিন্তু গো থ্রু করে। সো এটা আমি একটু বলছিলাম আপনাদের মধ্যে এটা। আমি অবভিয়াসলি বিজনেস ম্যাথ কিন্তু ডিফিকাল্ট কোর্স, এখানে কনসেন্ট্রেশন যদি আপনার ব্রেক হয়, আপনার জন্য কিন্তু পরবর্তীতে ম্যাথস গুলো ধরা টাফ হয়। কিন্তু তারপরেও আমি আসলে, আমি হয়তো এটা আমারও ব্যর্থতা হতে পারে, বা আমার হয়তো বোঝাতে কোনো প্রবলেম হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট আছে ইরেগুলার হয়ে যাচ্ছেন, এবং যদি রেকর্ডেড ভার্সন গুলোতে সেগুলো ভালোভাবে গো থ্রু করেন, একটু গো থ্রু করেন। একটু পড়াশোনা করলে, শিখলে আসলে কোনো শেখাই বৃথা যায় না, এটা মনে রাখবেন। যেটা শিখে যাচ্ছেন এটা লাইফে কোনো না কোনো সময় কাজে লাগবে। সো আমরা সকালের ক্লাসে দুইটা ফর্মুলা দেখেছিলাম। একটা হচ্ছে x⁴n ফর্মুলা, যেখানে আমরা দেখেছিলাম যে আমার যদি একটা বেস থাকে, বেসের উপর একটা পাওয়ার থাকে, সেক্ষেত্রে তাকে আমি যখন ইন্টিগ্রেট করব, দ্য ফর্মুলা উইল বি লাইক ইন দ্য ডিনোমিনেটর we have to set the base, then the power plus 1, then divided by again in numerator, আমি উল্টা বলে ফেলেছি, নিউমেরেটরে হচ্ছে বেস বসবে, দেন পাওয়ার প্লাস 1, দেন ইন ডিনোমিনেটর এগেন দ্য পাওয়ার প্লাস 1,
সো এখানে আমরা পাওয়ারটাকে n হিসেবে ইউজ করছি, সো n+1 আমি লিখলাম, যেহেতু এখানে লিমিট দেওয়া নাই দেন আমরা +c লিখবো। যদি if there is limit, that means if they give you the upper limit and lower limit, so in that cases এটা হয়ে যাবে +c, তখন আর প্লাস সিটা থাকবে না, তখন আমি ডিরেক্ট অ্যান্সারটা বসাবো। এরপরে আমরা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট সহ দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোএফিসিয়েন্ট সহ হলে জিনিসটা অ্যাজ ইট ইজই কোএফিসিয়েন্ট নেমে যাবে এবং কোএফিসিয়েন্ট সামনে মাল্টিপ্লিকেশন আকারে বসে যাবে, দ্যাটস ইট। এই দুটো ফর্মুলা আমরা শিখে আসছি সকালের ক্লাসে। এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের থার্ড ফর্মুলা। আমরা থার্ড ফর্মুলা যেটা শিখবো ইন ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমি এই জায়গায় একটু মিস্টেক করে ফেলি, এটাকে আবার কনফিউজড হয়ে যান না, বারবার ডিফারেন্সিয়াল বলি, বিকজ আমি পার্সোনালি ডিফারেন্সিয়েশন বেশি পছন্দ করি, এই কারণে এটা হয়। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে কি থার্ড যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ফর্মুলা। আমাদের মনে আছে কিনা, আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, শ্রাবন্তী বলেন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কি হয়? ম্যাম ই এর যে মানটা ওটাই বসে যায়, তাই না? জি ম্যাম। অ্যাজ ইট ইজ ওটা বসে যায়। সো যেহেতু আমি বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের সাথে কিন্তু ইন্টিগ্রেশনের একটা সিমিলারিটিস আমরা খুঁজে পাবো, সো এখানেও একই জিনিসটা ঘটবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমার অ্যান্সার যেহেতু ই হয়, ই টু দি পাওয়ার এক্স ই হয়, সরি, ঠিক একইভাবে ডিফারেন্সিয়েশনও যেটা হবে যে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স হবে। অর্থাৎ আমাকে যদি কোনো জায়গায় ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করতে বলে, দ্য অ্যান্সার উইল বি ই টু দি পাওয়ার এক্স। যেহেতু আমরা জানি যে দেয়ার ইজ নো ভ্যালু, সো আপার লিমিট নাই লোয়ার লিমিট নেই, আমি দেব প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। সো এটা ভেরি ইজি ফর্মুলা, আবারও বলছি, জাস্ট ই টু দি পাওয়ার এক্স হলে আমরা অ্যাজ ইট ইজ ই টু দি পাওয়ার এক্স হিসেবে এটা নেমে যাবে। ম্যাম কতটা ম্যাম আচ্ছা আবারও বলছি, আমার কথা কেটে কেটে আসছে, সে কথা কেটে না কেটে ম্যাম ঠিক আসছে? আছে, না ম্যাম এখন ঠিক ঠিক আছে আছে, তো। এখন ঠিক আছে। আচ্ছা জি ম্যাম। ওকে, ই টু দি পাওয়ার এক্স, আবারও বলছি ই টু দি পাওয়ার এক্স হলে সালমা আপনি তাহলে একটা কাজ করেন, যদি কথা বেশি কেটে আসে মানে একবার লিভ করে আবার জয়েন করেন মিটিং এ, তাহলে আই থিঙ্ক প্রবলেমটা সলভ হবে। সো ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে আবার বলছি, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে যেটা হবে যে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করতে বলি, তাহলে অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স হবে। যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট নাই, তখন আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এটা হচ্ছে বসাবো। এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি আমি এটা দিয়ে দিলাম। এখন আসি, প্রশ্ন হতে পারে যে ম্যাডাম ই টু দি পাওয়ার এক্স এ কি আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে আমি ম্যাথ করতে পারবো কিনা? অবশ্যই ম্যাথ করতে পারবো। এখন আপাতত যেহেতু আমরা করছি না, আমি জাস্ট এটা এখানে দেখালাম। সো এটা আমার ফর্মুলা না, আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে একটা ম্যাথস করে দেখাচ্ছি। এই জন্য আমি লিখলাম, ধরেন এখানে দেওয়া আছে হচ্ছে আমাকে সলভ করতে বললো 5 ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করতে বললো, এরকম একটা হতেই পারে। সো সেই ক্ষেত্রে আমরা আসলে ইন্টিগ্রেশনটা কিভাবে করব? সো 5 ই টু দি পাওয়ার এক্স কে যদি আমাকে ইন্টিগ্রেট করতে বলে, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলেছি কথাটা, কেন? সো 5 ই টু দি পাওয়ার এক্স এটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে বলি, সেই ক্ষেত্রে যেটা হবে যে 5 ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি আমি এটাকে ইন্টিগ্রেট করতে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স আমার মেইন বেস এন্ড পাওয়ার, and there is a number before it, so this is the coefficient here, is it? ঠিক না, এটা কোএফিসিয়েন্ট না এই 5 জি ম্যাম। যেটা, সেই 5টা আমার কোএফিসিয়েন্ট আকারে আছে। দেন ইন্টিগ্রেশন হিসেবে সিম্বল, এই যে আমার যে ওয়েভের মতো সিম্বল যেটা সেটা আসলো, এন্ড ডিএক্স যেটা সেটা বসালাম। সো নাও আমরা জানি কি যে যদি কোএফিসিয়েন্ট থাকে, কোএফিসিয়েন্টকে কখনোই, আবারও বলছি, কোএফিসিয়েন্টকে কখনো আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। সো উনি কি হবে, উনি বাইরে সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন সাইনের সামনে চলে আসবেন। দেন আমি ইন্টিগ্রেশন সিম্বলটা দিলাম, দেন ই টু দি পাওয়ার এক্স লিখলাম, দেন ডিএক্স, আমি কিন্তু এটা বসাই দিলাম। সো এরকম কিন্তু হয়ে, আমি জাস্ট এটা এখনো সাজাচ্ছি, এখন ম্যাথসে জানি, এই জন্য আমি কিন্তু প্লাস সিও লিখিনি, প্লাস সি লিখিনি, কাজ এখনো পর্যন্ত আমি ইন্টিগ্রেশন সিম্বল আছে আমি ফর্মুলাতে ভাঙি নাই। ওকে, এরপরে আমরা এখনই শিখলাম সেটা হচ্ছে গিয়ে যে ইন্টিগ্রেশন, আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করতে যাই, কিছুই হয় না, ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ নেমে যায়। সো আমার ইন্টিগ্রেট করে ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ নেমে গেল। যদি আমি ইন্টিগ্রেশন করে ফেললাম এন্ড লিমিট সাইনটা উঠিয়ে দিব, সো আমার এখানে কি আসবে, প্লাস সি। সো দিস ইজ দ্য অ্যান্সার।
ঠিক আছে, এরপরে আমরা কিছু বেসিক ফর্মুলাতে যাব। যে ফর্মুলাগুলো, এটাকে আমরা বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে? আচ্ছা, ম্যাম ওই ও ম্যাম সেকেন্ড স্যার বুঝিনি। মানে মজার ব্যাপার হচ্ছে এখানে আমাকে যেটা ইন্টিগ্রেশন করতে বলেছিল ওইটাই অ্যান্সার হয়েছে। হ্যাঁ, এটা একটা কনফিউশন ব্যাপার হয়েছে, কিন্তু হ্যাঁ অ্যান্সার সেটাই আসে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে আহ কি জানি বলতে চাচ্ছিলাম। এরপর আমরা কিছু বেসিক সূত্রে যাব। মানে এই সূত্রগুলো বেসিক বলছে কেন, বাস এগুলা মেমোরাইজেশন। এর আগের কিছু সূত্র আছে যেগুলো আমি বলি যে এগুলো মেমোরাইজ করার কিছু নাই, শুধু প্র্যাকটিস করলে হবে। বাট এখন আমি যে সূত্রগুলো দিব এগুলো হচ্ছে মেমোরাইজ, এগুলোতে আমার কোনোভাবে মানে অন্য কিছু ভাবে আসার সুযোগ নেই। সো এরকম হলে আপনারা এইভাবে মেমোরাইজ, মানে আমরা এইভাবে করব। একটা মেমোরাইজেশন সূত্র হচ্ছে এরকম, সেটা হচ্ছে কোনো কারণে যদি 1/x, অর্থাৎ আপনার বেসটা যদি দেখতে 1/x এভাবে আসে, দেন আপনাকে যদি সেটাকে ইন্টিগ্রেট করতে বলে, কোনো কারণে আপনাকে বেস, ধরেন কোএফিসিয়েন্ট ছিল সেটাকে সরাই ফেলেন, সরানোর পরে আপনার বেসটা দেখতে হয়ে গেল হচ্ছে কি 1/x এই আকারে, তাহলে মনে রাখবেন এটা দিস ইজ দ্য ফর্মুলা ফর 1/x হলে সেটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে কি 1/x থাকলে আমরা কিছু করব না, লগ x, আমরা এটাকে লগ x লিখবো প্লাস c। আবারও বলছি, যদি 1/x এই আকারে কোনো ফর্মুলা থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে log x লিখবো, এবং দেন যেহেতু আমরা ইন্টিগ্রেশন সিম্বল উঠিয়ে ফেললাম আমরা প্লাস সি ইউজ করব। যদি ইন্টিগ্রেশন করার পরে আমার ভ্যালু আসতো, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট থাকতো, তাহলে আমি প্লাস সি দিব না, আদারওয়াইজ এটা প্লাস সি বসাতে হবে। আমি এটার একটা এক্সাম্পল এখনই দেখাবো, আগে একটু বুঝে নিই। সাপোজ আমি একটা ম্যাথস দিলাম যেখানে আমাকে দিয়েছে হচ্ছে সাপোজ 11x dx, 11 ডিভাইডেড বাই x এরকম দিতেই পারে, আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে বললো। আমি ইন্টিগ্রেট করতে পারি, তো আমার ইন্টিগ্রেশন করার জন্য আমি তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু x এর উপর পাওয়ার নেই, x এর উপর একটা নাম্বার আছে, এবং এটাকে চাইলে আমরা একটু আলাদা করে লিখেও দেখতে পারি। এটাকে যদি আলাদা করে লিখি এটা দেখতে অনেকটা এরকম হচ্ছে 11 ইন্টু 1/x dx। তাহলে 11টা কি হলো এখানে? অবভিয়াসলি 11টা এখানে আমার হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট, তাই না? তাহলে যদি উনি কোএফিসিয়েন্ট হয়, সো আমাদের ফর্মুলা ওয়াইজ জানি আমরা কোএফিসিয়েন্ট কে সামনে নিয়ে আসবো। আমি এখানে কোএফিসিয়েন্ট কে সামনে নিয়ে আসলাম, দেন এগেইন ইন্টিগ্রেট করছি 1/x dx। এখন আমরা জানি কি যে 1/x হলে সেটাকে যখন আমি ইন্টিগ্রেট করব, আমি এখন একটা ফর্মুলা শিখে আসলাম, সেটা হচ্ছে মেমোরাইজেশন, যে 1/x থাকলে সেটাকে log x লিখে ফেলবো যাই হোক না কেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ম্যাডাম যদি 1/y হতো তাহলে log y, 1/z হলে log z, এইভাবে। সো 1/x, সো এটা হয়ে গেল হচ্ছে log x প্লাস সি। যখনই আমি ফর্মুলা বসিয়ে দিলাম তখন আমি প্লাস সি বসালাম। হ্যাঁ রেহানুল বলেন। ম্যাম 1/x এর তো x টু দি পাওয়ার -1 লেখা যায় না? হ্যাঁ আচ্ছা, ভালো প্রশ্ন। 1/x কে চাইলে আমরা কিন্তু অন্যভাবেও লিখতে পারি, x ইনভার্স 1, যেটা এরকমও আসে। ঠিক আছে, এরকমও কিন্তু একটা ফর্মুলা হতে পারে, মানে সরি এটাকে ভেঙে কিন্তু আমরা x ইনভার্স 1 ও লিখতে পারি। মনে রাখতে হবে x ইনভার্স 1 বা 1/x যেটাই হোক না কেন সেটা হলেই আমরা log x এ যাব, মানে লগ আনবো। মেইন কথা এটা, এটা ফর্মুলা, আমি এটা বইয়ে দেখাবো যে এটা যে বইয়ে এই ফর্মুলাটা আছে। আমি এটার জন্য হচ্ছে আপনার এটা একটু তুলে দিয়েছেন, আমি একটু বই শেয়ার করবো, এই জন্য বইয়ে যাচ্ছি। তো আমি যেগুলো সব পড়েছি এগুলো কিন্তু আমাদের বইয়ের ফর্মুলা থেকে, আমি বইটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের গুগল ক্লাসরুমে, এই জন্য আমি বইয়ে গেলাম। সো এখানে যদি নোটিস করেন ফর্মুলা গুলো কিন্তু দেওয়া আছে, এই যে পেজ মানে থার্ড পেজ, যেটা আপনাদের আমি পিডিএফ ফাইল যেটা দিয়েছি এটা থার্ড পেজে আমার ফর্মুলা গুলো দেওয়া আছে। এবং এই যে দেখেন ফার্স্ট ফর্মুলা, এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফর্মুলা গুলো পাশাপাশি দেয়। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে x টু দি পাওয়ার n dx, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এটা কি হবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে এখানে প্লাস সি লেখে নাই কেন? প্লাস সিটা আসলে ম্যান্ডেটরি না, এটা যেহেতু লিখতে হয় এটা জানে, এটা ওরা কনস্ট্যান্টটা এগুলো লেখে নাই। তারপরে এই যে দেখেন 1 ডিভাইডেড বাই x dx, এটা হলে যে log x হয়। তারপরে এই যে ex কে ডিফারেন্সিয়েট করলে ex হয়। আচ্ছা, sin cos tan এগুলো আমাদের দরকার নাই, মানে ত্রিকোণমিতির অনুপাতগুলো আমাদের দরকার নাই, তো আমরা এটা দেব না। এরপরে চলে যাবে এই যে a টু দি পাওয়ার x, এই ফর্মুলাটা দেখবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা কিন্তু আপনাদের জন্য একটা আছে,
অ্যাডভাইস আছে, কি বলেছে? বলেছে ক্রিয়েটিভিটি টু ফেস চ্যালেঞ্জেস and to achieve success. আচ্ছা, বলেছে যে হার্ডশিপ এনকারেজ হিউম্যান এন্ডেভার and creativity to face the challenges and achieve success. এই যে আজকে ক্লাস শুরুতে আমি এই কথাটা বারবার বলছিলাম, মানে কথাটা জাস্ট ঘুরাই বলেছি যে কোনো শেখাই বৃথা যায় না। আমি যাই শিখি না কেন, এটা আমার পরবর্তীতে কাজে লাগে। মানে আমার কেন, মানে এটা সবারই কাজে লাগবে, আমি এটাই বলতে চাচ্ছিলাম। সো অনেক সময় হয়তো একটু বিরক্ত হতে পারেন যে এই যে এত কঠিন কঠিন ম্যাথ করছে, এগুলো আসলে আলটিমেটলি কাজে লাগবে কিনা, কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে। আপনাদের একটা মজার কথা বলি, আমি কিন্তু পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। মানে পিওর সায়েন্স বলতে যেটাকে বোঝায়, আমি 2009 ব্যাচ। সো ওই সময় আমি হচ্ছে হায়ার ম্যাথ অ্যান্ড এটাকে কি বলা যায়, ম্যাথ বায়োলজি যেটাকে বলে করে আসছি, এরকম ম্যাথ বায়োলজি করে আসা স্টুডেন্ট। তো আর আমাদের সময় বইটা আর একটু মোটা ছিল। আমাদের 2-3টা ব্যাচ পরে আমার ছোট বোন যখন পড়েছে তত ওদের সময় সৃজনশীল চলে আসছে, তো আমার সময় সৃজনশীল ছিল না। তো সৃজনশীল আসার আগে বইটা একটু বেশি ডেসক্রিপটিভ ছিল, ওটা বলছি, মোটা মোটা বই ছিল কতগুলা। শাহজাহান তপন একটা নীল বই ছিল ইয়া মোটা, ফিজিক্স ফার্স্ট পেপারের কথা বলছি, ফিজিক্স সেকেন্ড পেপার আরো একটা মোটা বই ছিল। তো ওই সময় আমি মানে আমার এরিয়া অফ ইন্টারেস্ট যদি আমাকে বলে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, দোজ আর মাই এরিয়া অফ ইন্টারেস্ট। আমি খুব পছন্দ করি, স্টিল না ওগুলো আমার মনে আছে, বা আমি ওগুলো এখন যা ওখানে শিখে আসছি ওটা কিন্তু আসলে আমি পরবর্তীতে ইকোনমিক্স এ চলে গেলাম, ইকোনমিক্স এর গ্রাজুয়েট আমি, আমার কিন্তু ওখানে কাজে লাগেনি। ফিজিক্স এর কথা বলছে, ফিজিক্স কেমিস্ট্রির আইডিয়াস গুলো, কিন্তু ওখানে যেটা শিখে আসছি এই নলেজটা আমার কিন্তু ডেইলি লাইফে আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারি, অনেক কিছু খুব ইজিলি বুঝতে পারি, যেটা আমার কিন্তু ওই ফিজিক্সের নলেজটা থেকে কাজে দেয়। তারপরে আসি ম্যাথসে, ক্যালকুলাস ছিল হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারে, বিশাল একটা বই ছিল আজমলের, সেটাতে হচ্ছে ক্যালকুলাস শিখতে আমার নিজেরই অনেক কষ্ট হয়েছে, বিকজ আনফরচুনেটলি আমাদের ম্যাথস টিচারটা ভালো ছিল, সো আমি শিখতে পারছিলাম না ক্যালকুলাস ভালোভাবে। সো পরবর্তীতে যখন ক্যালকুলাস শিখলাম এটা আমার ভালো লেগেছে এবং এটা কাজে দিয়েছে। এখন আসি, আমি যখন আসলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, এটা আমার আসলেই মনে হয়েছিল যে এই যে ক্যালকুলাস এত কষ্ট করে শিখে আসছি, ম্যাথস গুলা এগুলা কি কাজে লাগবে আমার। আমি দেখলাম ফার্স্ট ইয়ারে আমাদের হচ্ছে একটা কোর্স ছিল ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স, যেটাই যে আপনাদের আমরা বিজনেস ম্যাথমেটিক্স শিখাই, এই জিনিসগুলো ওই কোর্সে শেখায়, এই সব ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন। দেন আমি বিবিএ তে যখন পড়াতে আসলাম, আমি আবারও ডিপার্টমেন্ট চেঞ্জ করলাম, কিন্তু ইকোনমিক্স থেকে বিবিএ তে চলে এখানে কি ডিপার্টমেন্টের একটা শিফট হলো। এখানে এসেও যখন আমি আপনাদের বিজনেস ম্যাথ পড়াতে শুরু করলাম, বিজনেস ম্যাথ, বেসিক ম্যাথ, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, আমি দেখলাম এই ক্যালকুলাস, দেন হচ্ছে মেট্রিক্স, ডিটারমিনেন্ট, ইন্ডিসিস, নাম্বার, এগুলো সব অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এগুলো কিন্তু এখানে কাজে লাগছে। এবং এই আইডিয়া গুলো আপনার অবশ্যই লাগবে, বিকজ আপনি যদি রিসার্চ এরিয়াতে যেতে, এরপরে আপনারা কোর্স পাবেন রিসার্চ ম্যাথোডোলজি, এই বেসিক আইডিয়া গুলো লাগবে। এগুলো ছাড়া যদি না পারেন স্যার উল্টা আমাকে গালি দিবে যে আমার কাছ থেকে শিখে যেতে পারেন না, এরকম হবে। তারপরে যখন বিজনেস স্টার্ট করবেন, ইন্ট্রো স্টার্ট করবেন, এগুলোর কিন্তু বেসিক হচ্ছে আমার এই যে আবার এই কোর্সে যা যা শিখে গেছে এগুলো শেখা দরকার আছে। এখন ধরলেন যে আপনি বললেন যে ম্যাথমেটিক্যাল কোর্স আমি বাদ দিলাম, ম্যাথমেটিক্যাল কোর্সে কেন আমার এগুলো দরকার নেই। আপনাদের কিছু কোর্স আছে ম্যানেজমেন্ট রিলেটেড, আমি যেগুলোতে জানি, যেমন প্রোডাকশন এন্ড অপারেশন ম্যানেজমেন্ট, যেখানে ফরকাস্টিং করতে হয়, প্রোডাকশন যেটা হয় যে প্রোডাকশন ফাংশন ডিরাইভ করতে হয়, কস্ট ক্যালকুলেশনের ব্যাপার আসে। এই যে যখনই ক্যালকুলেশনের ব্যাপার আসে, কস্টিং ক্যালকুলেশন করে প্রোডাকশন ফাংশন ডিরাইভ করার কথা বলি, আমি এটাকে ভুলে গেলাম টার্মটা, এগুলো সবকিছুর ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের এগুলোর অ্যাপ্লিকেশন গুলো কাজে লাগবে। সো মেইন কথা, এখন যেটা শিখছেন এটা পরবর্তীতে আরো ডিফিকাল্ট কোর্স আসবে, সেই ডিফিকাল্ট কোর্স গুলোতে কিন্তু এগুলা কাজে লাগবে। মানে এই যে শেখাটা যে কাজে লাগবে না বিষয়টা কিন্তু তা না। ওকে, তো আমরা এখন ফোর্থ ফর্মুলাটা শিখে ফেললাম। ফোর্থ ফর্মুলাটা দেখছিলাম যে 1/x, যেখানে আমরা দেখলাম যেটা মেমোরাইজেশন টাইপের, যে 1/x কোনোভাবে যদি আসে বা যদি ইনভার্স হয়ে যায়, যে x ইনভার্স 1 এভাবে যদি আসে, তাহলে আমরা সেটাকে log x চলে যাব। সাপোজ আর একটা এক্সাম্পল করি, যদি একটা বড় টার্ম থাকে, ধরে নিলাম যে 1000 ডিভাইডেড বাই x এভাবে দেওয়া, তখন আমি কিভাবে ইন্টিগ্রেট করবো? সেম থিং, আমি এখানে একটু শর্টকাটে চলে আসি। 1000টা যেহেতু আমি দেখতেই পাচ্ছি কোএফিসিয়েন্ট, সেটাকে আমি সামনে নিয়ে আসলাম, 1/x লিখলাম,
dx, দেন আমরা জানি যে 1/x থাকলে সেটাকে আমরা log x লিখি। So 1000 log x plus c. So this is the answer. এবার আসি যে আমার যেটা আমি আসলে পড়াতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করছিলাম প্রথম দিকে আমরা একটা ফর্মুলা করতাম যে সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হয় কি? আমি যদি কোনো নাম্বারকে ডিফারেন্সিয়েট, অ্যান্সার কি? অ্যান্সার হয় 0। সো আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করতে হলে কিচ্ছু করবো না, অ্যান্সার 0 বসাবো। এখন কথা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আসলে সংখ্যাকে ইন্টিগ্রেট করলে কি হবে একটু দেখাই। ইন্টিগ্রাল ক্যালকুলাসে সাধারণত সংখ্যাকে যদি আমি ইন্টিগ্রেট করতে যাই দেখতে অনেকটা এরকম হবে। আর আমার কথা যদি ঠিক থাকে এরকম লিখতে হবে না যে ধরেন 10টাই লিখলাম, লেখার পরে ইন্টিগ্রেশন সাইন বসাতে হবে, দেন dx, এতটুকু কি বসাতে হবে না? আদারওয়াইজ কি আমি ইন্টিগ্রেট করতে পারবো? নো ম্যাম। এটুকু তো লিখতে হবে। সমস্যা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে সরাসরি সংখ্যাকে ইন্টিগ্রেট করার মতো কোনো স্কোপ আমরা আসলে পাই না। তাহলে সংখ্যাকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে আসলে ওখানে আমরা কি দেখবো? সো আমি এই জন্য একটা সংখ্যা লিখলাম এবং দেখলাম যে সেটাকে ইন্টিগ্রেট করার জন্য আমি ইন্টিগ্রেশন সিম্বল ইউজ করলাম এবং এই যে dx বসিয়ে দিলাম। এখন এখানে যখন আমি ইন্টিগ্রেট করছি তো এখন এই যে 10 যেটা ইউজ করছে দিস ইজ নাও অ্যাক্ট অ্যাজ এ কোএফিশিয়েন্ট, তাই না? এরকম মনে হচ্ছে। তাহলে কোএফিশিয়েন্ট অ্যাজ ইট ইজ আমরা যেটা জানি সামনে চলে আসে, তাকে বসাই দিলাম। দেন আমার শুধুমাত্র বেসটা বেঁচে থাকলো, অর্থাৎ শুধু ইন্টিগ্রেশন সিম্বল আর dx টা বেঁচে থাকলো। এখানে একটা টুইস্ট, সেটা হচ্ছে যদি কোনো কারণে এরকম আসে, অর্থাৎ যেই সংখ্যাটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি ওই যে একই জিনিস, উনি যদি ডিফারেন্সিয়েট আকারে চলে আসে, অর্থাৎ dx কে আমরা ডিফারেন্সিয়েট করছি মানে dx এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করছি, উনি যদি চলে আসে সেক্ষেত্রে আমরা সরাসরি চোখ বুঝে কি বসাই দিব? ওই বেসটাকে বসাই দিব। অর্থাৎ এখানে যেমন dx কে আমার ইন্টিগ্রেট করতে হচ্ছে, উনি যেহেতু চলে আসলো তো সরাসরি আমি চোখ বুঝে বসাই দেব কি? x। সো আমি যদি dx কে ইন্টিগ্রেট করি আমার এখানে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে, সরাসরি চোখ বুঝে বসাই দিলাম x। সো আর 10 তো আমার কোএফিশিয়েন্ট হিসেবে সামনে চলে আসছে। সো 10 কে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, যখন আমি একটা সিম্বল আকারে এভাবে বসিয়ে দিব তখন আসলে এটা 10 dx এইভাবে আসবে। আচ্ছা আর একটু ক্লিয়ার করে বলি, আমি এটা একটু মুছে দিচ্ছি, আপনারা একটু তুলে নেন। সো আবারও বলি, যদি ইন্টিগ্রেট করতে হয় সেক্ষেত্রে যদি ধরেন dx কে ইন্টিগ্রেট করতে হয় বা dy কে ইন্টিগ্রেট করতে হয় বা সাপোজ dz কে ইন্টিগ্রেট করতে হয়, মনে রাখতে হবে যাকে আমি ইন্টিগ্রেট করছি সেই বেসটা সাপেক্ষে যদি করতে হয় সেক্ষেত্রে অ্যান্সারটা সরাসরি শুধু বেসটা আসবে। অর্থাৎ dx কে ইন্টিগ্রেট করলে আমি এখান থেকে পাবো হচ্ছে x, dy কে ইন্টিগ্রেট করতে হলে সরাসরি অ্যান্সার আমি পাবো y, বা dz কে ইন্টিগ্রেট করতে হলে সরাসরি অ্যান্সার পাবো z। এখন তাই যদি হয়, এখন কোন একটা নাম্বার লাইক আমি নিলাম হচ্ছে 11/2, 11/2 এটাকে ধরেন ইন্টিগ্রেট করছি dz এটা সাপেক্ষে, z দিয়ে দিলাম। এখন 11/2 একটা নাম্বার, এটাকে ইন্টিগ্রেট করতে হচ্ছিল dz, অর্থাৎ আমি যে এখানে যে বেস গুলো নিচ্ছি এটা z এর সাপেক্ষে হচ্ছে, dz এর সাপেক্ষে নিলাম। তাহলে আমরা কি জানি যে কোনো সিম্বলকে ইন্টিগ্রেট আমরা তো কোনো সিম্বলকে সরাসরি ইন্টিগ্রেট করতে পারি না এবং সিম্বলটা এখানে কোএফিশিয়েন্টের মতো চলে আসছে। তো আমি তখন সেই নাম্বারটাকে সামনে নিয়ে আসলাম। সো 11/2 আমার ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসলো। চলে আসার পর বাকি থাকলো কি? শুধুমাত্র dz। এখন যখন dz কে ইন্টিগ্রেট করব, এখনই শিখে আসলাম যে যেই বেস তাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে হয় সেক্ষেত্রে অরিজিনাল বেস যেটা সেটা আমরা ডিরেক্টলি বসিয়ে দিব। তাহলে 11/2 এটা তো আমার আগেই ছিল কোএফিশিয়েন্ট হিসেবে, dz কে ইন্টিগ্রেট করার জন্য z সরাসরি এখানে চলে আসলো, দেন প্লাস c। সো দিস ইজ দ্য আনসার। বল। ম্যাম আমি মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটা হুম যদি আরেকবার বুঝে দেন। আচ্ছা, কোন জায়গাটা বুঝেন নাই একটু একটু যদি আপনি মার্ক করে দেন আমার জন্য বুঝতে সুবিধা হয়। ম্যাম আমি আসলে যখন dx টা লিখেছেন তখনই আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আচ্ছা প্রথম আমি থেকে আসলে বুঝিনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, ফর্মুলাটাই বুঝেন নাই। আমি এখানে বলেছি যে যদি কোনো কারণে, যেমন আমরা ডিফারেন্সিয়েশনে দেখেছিলাম যে ধরেন x কে যদি ডিফারেন্সিয়েট করতে বলি, x আছে ওকে ডিফারেন্সিয়েট করতে হবে, অ্যান্সার হতো 1, তাই না? বা z কে যদি ডিফারেন্সিয়েট করতে বলি অ্যান্সার হয় 1, এরকম একটা বিষয় ছিল। তো এখন ইন্টিগ্রাল ক্যালকুলাসে যদি একইভাবে
যিনি বেস তাকেই ইন্টিগ্রেট করতে পারি, অর্থাৎ যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করছি, যে dx বা dy বা dz, এটাই শুধু যদি ইন্টিগ্রেশন থাকে, অ্যান্সার কি হবে? তো এখানে হচ্ছে মেমোরাইজেশন। যাকে আমি ইন্টিগ্রেট করতে, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছি, সেটাই যদি আমার এখানে বসে থাকে, তাহলে আমি সরাসরি বেসটা বসিয়ে দেবো। যেমন dx কে ইন্টিগ্রেট করতে বলছি, এই জন্য সরাসরি আমি x বসাই দিব। বা যদি dy কে ইন্টিগ্রেট করতে বলে সরাসরি y বসিয়ে দিব। বা dz কে ইন্টিগ্রেট করতে বলে সরাসরি z। এখানে জাস্ট অ্যারোটা দেওয়ার জন্য আমি যেরকম কিজিবিজি সিম্বল দিয়েছি, আমি না এটা একটু মুছে দিই। অর্থাৎ dz কে যদি আমি ইন্টিগ্রেট করি, অ্যান্সার কিন্তু আমার z আসবে। বা dy কে ইন্টিগ্রেট করতে বলে অ্যান্সার কিন্তু y আসবে, এরকম বোঝাচ্ছিলাম। তো সেটা হিসেবে আমি একটা জাস্ট ম্যাথস লিখেছি, যে সাপোজ 11/2 dz, আমি এরকম লিখলাম। এখন বললাম যে এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। সো এখানে 11/2 ইটস এ নাম্বার, এটাকে ইন্টিগ্রেট করছে। সো নাম্বারকে যেহেতু আমরা জানি ইন্টিগ্রেট করতে পারি না, সো সেই ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসলো। আচ্ছা, ইন্টিগ্রেট করা মানে কি? ইন্টিগ্রেট করা মানে ছোট ভ্যালু গুলোকে যোগ করে বড় ভ্যালু পাওয়া, এই যে ইন্টিগ্রেট বলছি। ডিফারেন্সিয়েশন যেমন বড় ভ্যালুকে ভেঙে ছোট ভ্যালুতে না, ইন্টিগ্রেশন আমরা বলতে ওটা বুঝি। তো 11/2 টাকে আমি সামনে নিয়ে আসলাম, দেন ইন্টিগ্রেশন সিম্বলটাকে বসালাম, বসানোর পর ডিজেড যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। দেন এখনই আমরা শিখলাম যে ডিজেড যেটা, অর্থাৎ কোনো যদি যেটা যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হয় শুধুমাত্র সেই যদি বসে থাকে, তাহলে এটা মেমোরাইজেশন থিং। সেটা হচ্ছে কি সরাসরি বেসটা বসে যেত। মানে এখানে সরাসরি বেস কে জেড, আমি জেড কে বসিয়ে দিলাম। দেন প্লাস সি হিসেবে আমি প্লাস সি বসাচ্ছি। ঠিক আছে, এই এতটুকুই। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে, এই ছিল আমাদের অল ওভার ফর্মুলা। ও আচ্ছা, সরি সরি, আরেকটা ফর্মুলা আছে, a টু দি পাওয়ার x, যে ফর্মুলা যেটা ছিল, এইটা একটু ভালোভাবে বোঝাবো। এটা কি সবাই তুলেছেন? জি মিস। আচ্ছা, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম। a টু দি পাওয়ার x নিয়েও আমি ভাইভা সেশনে দেখেছি প্রচুর কনফিউশন, এই জন্য a টু দি পাওয়ার x একটু ভালো করে হাতে কলমে ধরে করি। a টু দি পাওয়ার x আসলে বলতে আমি কি বুঝিয়েছিলাম আগে এইটা বুঝিনি। a টু দি পাওয়ার x মিনিং হচ্ছে গিয়ে, নরমালি একটা সংখ্যা যখন আমরা লিখি, এরকম লিখি না যে x তার উপর একটা পাওয়ার থাকে, ধরেন পাওয়ারটাই হচ্ছে a। এখানে এইভাবে সাধারণত লিখি, যেমন ধরেন x টু দি পাওয়ার 10 লিখি, x টু দি পাওয়ার ধরেন 10/3 দিলাম, এরকম হতেই পারে। এখন যদি উল্টো হয়, অর্থাৎ 10 টু দি পাওয়ার x হয়, বা 10/3 টু দি পাওয়ার x হয়, এরকম যদি একটা সংখ্যা হয়, হতেই পারে। এরকম উল্টা যখন যাবে, অর্থাৎ যিনি বেজ হন তিনি হয়ে গেল পাওয়ার। আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, যিনি নর্মালি বেজ হন তিনি হয়ে গেল পাওয়ার, আর যিনি পাওয়ার হন তিনি হয়ে গেলেন বেস। এরকম যখন আমরা একটা অপোজিট ডাইরেকশন দেখব, এই ধরনের ম্যাথস গুলোকে আমরা এ টু দি পাওয়ার এক্স কে সিম্বলাইজ করি। এ টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলাটা ছিল মনে আছে কিনা, তখন এ টু দি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তখন এ টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ চলে আসে, দেন লগ ই বেস এ, দেন এ, এটাই তো না? হ্যাঁ, এটাই ফর্মুলা ছিল। তো এইভাবে আমরা কিন্তু এখানে ডিফারেন্সিয়েট করছিলাম। তাহলে এখন আসি ইন্টিগ্রাল ক্যালকুলাসে কিভাবে, এটা জাস্ট মেমোরাইজ করে ফেলেন, এটা মনে রাখার কোনো ওয়ে নেই, এটা আমরা মেমোরাইজ করছি। সো যদি এ টু দি পাওয়ার এক্স থাকে, অর্থাৎ এমন একটা ইকুয়েশন আমরা দেখতে পাই যেখানে আমরা দেখলাম যে যিনি নর্মালি বেস হন, অর্থাৎ এক্স ওয়াই বা জেড, সে পাওয়ার হিসেবে ইউজ হচ্ছে, আর নাম্বার যেগুলো সাধারণত পাওয়ার হিসেবে যায় তারা উল্টা বেইজে চলে আসে। এরকম যখন সিম্বল হবে, সেই ক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফর্মুলাটা হবে, একটু লিখে নিই, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে আমি ইন্টিগ্রেট করছি। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে এরকম, যেহেতু আমরা সবসময় ইন্টিগ্রেশনে 1 বাই সামথিং নিয়েছিলাম, সো 1/log ই এ এরকম, দেন এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। আবারও আসি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট যখন আমি করছি, এটা মেমোরাইজেশন ফর্মুলা, তখন এটা আসবে হচ্ছে 1/x log ই, মানে এই লগটা হচ্ছে ই বেইজের, দেন এ বসবে, অর্থাৎ আমার এখানে যে বেইজ আছেন তিনি বসবেন। উনি বসার পরে হচ্ছে গিয়ে আমার যে
অরিজিনাল যে টু দি পাওয়ার এক্স যা ছিল সেটা অ্যাজ ইট ইজ বসাবো, দেন আমার ফর্মুলা হিসেবে প্লাস সি বসাতে হবে। সাপোজ আমি একটা ম্যাথস করে দেখাই ইনস্ট্যান্ট, তাহলে কম্পেয়ার করতে পারবেন। সো আমি একটা নিলাম, ধরেন 10 টু দি পাওয়ার এক্স। তাহলে কি হচ্ছে, নর্মালি 10 কিন্তু কখনোই বেস হয় না, 10 আসলে পাওয়ার হয়, আর এক্স নর্মালি বেস হয়, কিন্তু এখানে এক্স কে আমরা পাওয়ার হিসাবে দেখতে পাচ্ছি, তাহলে একে আমি ইন্টিগ্রেট করতে বলছি। সো এখানে যখন আমি ইন্টিগ্রেশনে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাতে চলে গেল, অর্থাৎ উল্টাপাল্টা একটা ইকুয়েশন চলে আসলো, তো এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলার মতোই গেল। এখানে যখন আমি ইন্টিগ্রেট করতে যাব তখন কি হবে, 1 বাই ওই যে যেটা লগ আনতে হবে, তাহলে 1 বাই লগ ই, এটা তো মেমোরাইজেশন, লগ ই পর্যন্ত বসিয়ে দিলাম। এখন এখানে এ কে, এখানে এ হচ্ছে গিয়ে ওই যে যিনি আমার এখানের বেস তিনি না, তাহলে এখানে আমার বেস হচ্ছে 10, তাই না? তাহলে ওনাকে বসালাম। তারপরের অংশতে কি বসাতে বলেছে, এ টু দি পাওয়ার এক্স, তাহলে মানে যা ছিল সেটা, এই যে এ টু দি পাওয়ার এক্স পুরো জিনিসটা, তাহলে আমি এখানে আমার এ টু দি পাওয়ার এক্স এর মতো করে কি আছে 10 টু দি পাওয়ার এক্স, তাকে বসালাম, দেন বসাই দিলাম কি প্লাস সি। বুঝতে পেরেছি? আচ্ছা আবার এক্সপ্লেন করি তাহলে একটু ক্লিয়ার হবে। এ টু দি পাওয়ার এক্স ধরনের ফর্মুলা এরকম হবে যে এমন একটা সংখ্যা নিব যাকে নর্মালি আমরা হচ্ছে গিয়ে পাই না। সো যেমন আমরা 10 টু দি পাওয়ার এক্স এরকম তো দেখি না, নর্মালি দেখি এক্স টু দি পাওয়ার 10, কিন্তু 10 টু দি পাওয়ার এক্স কিন্তু কখনো দেখি না। সো এই 10টা আসলে আমার কোএফিশিয়েন্ট হিসেবে থাকে, সেই এখানে বা পাওয়ার হিসেবে থাকে, সেই দেখেন এখানে বেস হয়ে গেছে, আর এক্স যিনি বেস হিসেবে থাকেন তিনি এখানে পাওয়ার হয়ে গেছেন। তো এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে এরকম, 1 বাই ই, 1 বাই লগ ই বেস ই, 1 বাই লগ ই ইন্টু এ, এটা হচ্ছে এখানে আমার যে অরিজিনাল বেস থাকবে আমার ইকুয়েশনের তিনি, দেন ইন্টু এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ যা ইকুয়েশন ছিল অ্যাজ ইট ইজ ওটা পুরোটা বসে যাবে প্লাস সি, এভাবে বসাবো। তো সেক্ষেত্রে যখন 10 টু দি পাওয়ার এক্স ডিএক্স এটাকে আমি ইন্টিগ্রেট করলাম, তখন 1 বাই লগ ই এতটুকু আমরা নিলামই, দেন এই হিসাবে আমরা নিলাম হচ্ছে গিয়ে এখানে আমার বেস যেটা সেটা হচ্ছে 10, 10 কে বসালাম, দেন আমার অ্যাজ ইট ইজ এ টু দি পাওয়ার এক্স পুরো অংশটা যাবে, সো 10 টু দি পাওয়ার এক্স পুরো অংশটাকে আমি বসা দিচ্ছি। দেন আমরা যেহেতু জানি যেহেতু এখানে আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করছে না, সো প্লাস সি চলে আসলো। আচ্ছা এখন হচ্ছে আমি আশা করছি এটা সবাই তুলে ফেলেছেন। তুললে আমি হচ্ছে এখন আপনাদের একটা ম্যাথ করতে দিব, এবং এটা করা জাস্ট 2 মিনিটস এর জন্য আপনাদেরকে একটা ব্রেকআউট রুমে পাঠিয়ে দেবো, অনলি ফর 2 মিনিটস। সেই ব্রেকআউট রুমে বসে আপনারা হচ্ছেন গিয়ে এই ম্যাথটা সলভ করে আসবেন। কি লিখেছি, 256 টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? এখন আমি একটা ব্রেকআউট রুমে পাঠাবো, আমার পার্টিসিপেন্ট যা আছেন সেই ওয়াইজ হচ্ছে, যেহেতু দুজন দুজন করে পাঠাতে চাচ্ছি, অনলি ফর ওই যে বললাম 2 মিনিট, 2 মিনিট লাগবে এই ম্যাথটা, 2 লাইনের ম্যাথ এটা। তো এই ব্রেকআউট রুমে যে আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে 2 মিনিট সময় পাবেন মাত্র, 2 মিনিটের মধ্যে এইটা শেষ করবেন। আপনাদের মনে আছে যে আমি ক্লাস অ্যাক্টিভিটিজ এর উপরে আপনাদের প্রেজেন্টেশনে মার্কস দেব এখন, এবং বলেও দিয়েছেন নেক্সট যতগুলো ক্লাস নেব ম্যাক্সিমাম ক্লাসে একটু ব্রেকআউট রুম দিব। তো এটা এখন করে ফেলবেন, করার পরে ফোল্ডার ওপেন করব কোনো গ্রুপে। ম্যাম ফোল্ডার ওপেন করে দেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন করতে হবে না, মানে আমি আবার এটা একটা গ্রুপে একটা ফোল্ডার ওপেন করে দিব, এই যে আজকের ক্লাসে যারা যারা আছেন তারা এই ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস হিসেবে আমি এটা নামও দিয়ে দিব, ইন্টিগ্রেশন। সো ওখানে আবার ওই ফোল্ডারে এইটা সাবমিট করে দিবেন। এই যে এখন যে ম্যাথটা নিজেরা একটু ডিসকাস করে এসে সলভ, 2 মিনিট এনাফ না, কি বলেন? 2 মিনিট দিব না 3 মিনিট দিব? আচ্ছা 3 মিনিট দিই। করে ফেলছি তো ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে 2 মিনিটই দিই। সো এখন যারা যারা ব্রেকআউট রুম ওপেন করে দিয়েছে জাস্ট ডিসকাস করে এটার অ্যানসারটা ফাইন্ড আউট করে নিয়ে আসেন। 3 মিনিট দিলেই ভালো হয়, কারণ হচ্ছে যারা বুঝে না তাদেরও বুঝাতে হবে, মানে আচ্ছা ঠিক আছে, তাহলে 3 মিনিট দিচ্ছি, ঠিক আছে 3 মিনিট দিচ্ছি। 3 মিনিটের মধ্যে ব্রেকআউট রুমে যেই ম্যাথটা সলভ করে আসতে হবে, এবং এই ম্যাথটা সলভ আমাকে আবার দেখাইতে হবে। দেখাবেন হচ্ছে কি ব্রেকআউট, মানে ওই যে আমি এখন ফোল্ডারটা ক্রিয়েট করে দিয়েছি ফোল্ডারে।
সাবমিট করতে হবে, জাস্ট ছবি তুলে ফোল্ডারে আপলোড করে দিতে হবে। এবং একটু মনে রাখবেন কে কোন ব্রেকআউট রুমে জয়েন করতেছেন এটা একটু লিখে দেবেন, ব্রেকআউট রুম 1 2 না 3 এটা একটু মনে রাখবেন, কারণ আপনার যে খাতাটায় লিখে আমাকে সাবমিট করবেন সেখানে নাম আইডির সাথে ব্রেকআউট রুমটা থাকবে, যে ব্রেকআউট রুম 1 2 না 3। ওকে, আমি ওপেন করলাম ব্রেকআউট রুম গুলো। ওকে ফাহিম, আমাকে কি শুনতে পাচ্ছেন? ম্যাম আমি গ্রুপ 1 এ ছিলাম, আপনি আবার রুম 4 এ দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে চেঞ্জ করে ব্রেকআউট রুম 4 এ পাঠিয়ে দিয়েছি, বিকজ ব্রেকআউট রুম 4 এ কেউ ছিল না, আচ্ছা এটা জি এই ম্যাম গ্রুপটা ফাঁকা হয়ে গেছে। সো আপনি একাই ম্যাথসটা করেন, কোনো প্রবলেম আছে? ম্যাম আমার হয়ে গেছে ম্যাম। আচ্ছা আমি ঠিক আছে, ওদেরকে বলতেছিলাম আসলে অ্যানসারটা এইজন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি ব্রেকআউট রুম 4 এ থাকেন, ফ্লোরটা একা ছিল এই কারণে আপনাকে এই রুমে দিয়ে দিয়েছে, এটা বললাম। আচ্ছা ম্যাম, প্রবলেম নেই। ওকে, রুম ক্লোজ হয়ে গেছে। এন্ড ব্রেকআউট রুমে যেটা হবে যে আমি আপনাদের দেখবেন যে অ্যাসাইনও করা আছে আপনাদের, যে ব্রেকআউট রুমে গিয়ে কারা কারা ছিলেন। সরি, মাই মিস্টেক। ব্রেকআউট রুম দেখবেন যে আমি অলরেডি আপনাদের গ্রুপে কিছু গিয়ে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিজ এই টপিকের আন্ডারে দেখবেন যে এখন একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিয়েছে। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি একটা যেটাকে বলা যাচ্ছে যে গ্রুপ অ্যাক্টিভিটিস, যেটার উপর বেসিস করে আমি প্রেজেন্টেশনে মার্কসটা দিতে যাচ্ছি, বা আরো আমি কিছু মার্কস হাতে রাখি সব সময়, যেটা অনেক সময় স্টুডেন্ট ইমার্জেন্সিতে দিতে হয়। সেই মার্কস গুলো কিন্তু আমি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে দিব। এবং আমার নেক্সট যে ক্লাসগুলো আমি এখন থেকে নিতে থাকবো এগুলোতে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে ছোট 2-1 মিনিটের অ্যাক্টিভিটিস, এমন না যে অনেকক্ষণ ধরে করতে হবে, এরকম না, কিছু করতে হবে। সো সেই ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসে আসবো। তো আমরা একটা ম্যাথস দিয়ে আসছিলাম, আমি যাকে বলবো তিনি অ্যান্সার করবেন। তো আমি প্রথমে জানতে চাচ্ছি কার কাছে যাব। শরীফ বলেন, আপনি কি সলভ করতে পেরেছেন স্যার ম্যাথটা? জি ম্যাম। আচ্ছা, অ্যান্সারটা কি পেয়েছেন বলেন তো শুনি। 1/log e 256 তারপর 256x প্লাস c। 1/log e 256 তারপরে তারপর 256x to the power x, 256x না, to the power x plus c. So this is the answer. খুবই ইজি একটা ম্যাথস ছিল, ডাইরেক্টলি ফর্মুলা ওয়াইজ বসিয়ে দিলেই আমরা এখানে কিন্তু ম্যাথসটা সলভ করতে পারবো। সো দ্যাটস ইট, কংগ্রাচুলেশন, আপনারা সবাই ইন্টিগ্রেশনের দুরূহ ফর্মুলাগুলো সব শিখে ফেলেছেন। আচ্ছা রেহানুল জি বলেন। ম্যাম এটা কি আমরা একজন গ্রুপের একজন সাবমিট দিবেন নাকি সবাই 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 এই যে এখন যারা করলেন এরা সবাই জাস্ট খাতার ছবিটা তুলবেন, আর খাতার উপরে যাতে আমি ছবিটা যখন তুলবেন ওখানে যাতে নাম আইডি আর ব্রেকআউট রুম নাম্বারটা দেখতে পারি, ব্রেকআউট রুম 1 2 3 4 না 5, যেটাতে ছিলেন 6টা ছিল। সো সবগুলো ব্রেকআউট মানে যে যে ব্রেকআউট রুম ছিলেন ব্রেকআউট রুমের নাম্বারটা লিখবেন, নাম লিখবেন, আইডি লিখবেন, লিখে খাতাটা ছবি তুলবেন। ছবি তুলে ছবিটা ওই যে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আপনার অ্যাসাইনমেন্ট, ওটা টাইম কিন্তু বেশি নেই, 4:30 পর্যন্ত টাইম দেওয়া আছে। আমার ক্লাস শেষে জাস্ট ছবিটা তুলে ছবি মানে ওর ফাইলটা আপলোড করে দিবেন, দ্যাটস ইট, আর কোনো হেডেক নেওয়ার কিছু। তো এখন আমরা গিয়ে অলরেডি ফর্মুলা গুলো শিখে ফেললাম। আমি যেটা বারবার বলছিলাম আজকে আমি উইথ লিমিটে যাব, অর্থাৎ লিমিট থাকলে আসলে কিভাবে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করব
মানে সলভ করব অর্থাৎ ভ্যালুটা বের করব, এটা শিখবো আজকে। জাস্ট একটা ম্যাথস দেখবো উইথ লিমিটেড, এটা আজকে শিখে নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এবং আমি কিছু প্র্যাকটিস সেশন দিব, যে বললাম যে আমি কিছু রেকর্ডেড ভার্সন, আরো আগের কিছু ক্লাসের রেকর্ডেড ভার্সন দিব, সো সেগুলো দেখে আরো কিছু নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনারা ইউজ টু হয়ে যাবেন। সো নেক্সট ক্লাসে আমাদের জন্য খুব ইজি হবে আমার এটাতে আগানো। তো প্রথমে চলে আসি হচ্ছে গিয়ে আচ্ছা, এটা টাইটেল দেন। এখন আমরা যেটা শিখছি, লেখেন ইন্টিগ্রাল ক্যালকুলাস উইথ আপার এন্ড লোয়ার লিমিট। INTEGRAL, integral calculus, CALCULUS, integral calculus with upper and lower limit. আমরা এখন যেটা শিখছি এটার একটা নাম আছে, এই জন্য নামটা বলে দিলাম, ইন্টিগ্রাল ক্যালকুলাস উইথ আপার এন্ড লোয়ার লিমিট। অর্থাৎ আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস দেখছি, এটা আপার লিমিট লোয়ার লিমিট সহ এটা দেখবো। তো আমি আমার সকালের ক্লাসে বারবার মেনশন করছেন যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে যখন আমি ওয়েভের মতো এই সিম্বলটা দিচ্ছি, এই সিম্বলটার একটা মিনিং আছে। এটার উপরে হচ্ছে আপার লিমিট বসে, নিচে হচ্ছে লোয়ার লিমিট বসে। সো আপার লিমিট লোয়ার লিমিট থাকলে আমার সাধারণত প্লাস সি অর্থাৎ কনস্ট্যান্টটা দরকার হয় না, কজ আমরা এখানে ভ্যালুটা বের করতে পারি। তখন আমরা এটাই দেখবো যে আপার লিমিট লোয়ার লিমিট থাকলে কিভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা ভ্যালু বের করব। আমি একটা খুবই ইজি ম্যাথ লিখছি, আমি লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার। আমরা তো জানি এক্স স্কোয়ার থেকে এটাকে ইন্টিগ্রেট করা আমাদের জন্য এখন ডাল ভাতের মতো ব্যাপার। সো এবং সিম্বলটা দিলাম এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম, লিখার পরে আমি ইন্টিগ্রেশন সিম্বলটাও দিলাম ওয়েভের মতো। এবার আসে এখানে একটা লিমিট দিব আমি আপনাদের জন্য ইজি করতে। আমি এখানে লিমিট দিলাম সাপোজ হচ্ছে 4 আর নিচে দিলাম 2। নোটিস করেছেন কিনা দেখেন, সত্যি সত্যি আপার পোর্শনে কিন্তু আমি একটা বড় সংখ্যাকে দিয়েছি, লোয়ার পোর্শনে আমি একটা ছোট সংখ্যা 2 দিয়েছি। আমি এখানে কখনোই 6 বা মানে 4 এর উপরে কোনো নাম্বার দিব না, কারণ আপার লিমিট লোয়ার লিমিট এটা মেইনটেইন করতে হয়। আপার লিমিট মানে আসলে সর্বোচ্চ সংখ্যা, একটা রেঞ্জের মধ্যে এটার ভ্যালুটা বের হবে, এটাই আসলে বের করার বিষয়। সো যখনই আমরা আপার লিমিট লোয়ার লিমিট সহ ইন্টিগ্রেট করব, আমাদের ইউ হ্যাভ টু রিমেম্বার, এটাই হচ্ছে এটা কি পয়েন্টস, সেটা হচ্ছে আগে ফর্মুলাতে ভাঙতে হবে। এটাই মনে রাখবো, আগে ফর্মুলাতে ভাঙবো দেন লিমিট বসাবো। তাহলে আমার কথা অনুযায়ী যে আগে ফর্মুলাতে ভাঙবো, তাহলে এটা আমার কোন ফর্মুলাতে যাচ্ছে, মনে হচ্ছে যে প্রথম ফর্মুলা ওয়াইজ এটা যাবে, তাই না? এরকম কি মনে হচ্ছে না? জি মিস। তাহলে প্রথম ফর্মুলাতে যদি যায়, প্রথম ফর্মুলা ওয়াইজ আমরা এটা একটু লিখে নিই। প্রথম ফর্মুলা ওয়াইজ যদি আমি এটাকে লিখতে চাইতাম, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হতো যে বেসটা বসাতাম, দেন পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1, এভাবে আসি না? জি ম্যাম। আচ্ছা, মনে রাখবো যদি আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকে বাই এনি কেস, যখনই আমি এটা ভেঙে ফেলবো ফর্মুলাতে, তখন লিমিটটা তো বসাইতে হবে। এই কারণে আমরা সবসময় এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবারও বলছি, যখনই আপার লিমিট লোয়ার লিমিট থাকবে আমি ফর্মুলাতে ভেঙে ফেলবো, ফর্মুলাতে ভাঙার সাথে সাথে আমি একটা থার্ড ব্র্যাকেট নিয়ে আসবো। থার্ড ব্র্যাকেট নিয়ে এসে আপার লিমিট যেটা ছিল সেটা থার্ড ব্র্যাকেটের উপরের অংশে বসাবো, লোয়ার লিমিট যেটা ছিল সেটা থার্ড ব্র্যাকেটের নিচের অংশে বসাবো। যেমন এখানে আপার লিমিট ছিল 4, এটা উপরে বসাই দিলাম, লোয়ার লিমিট ছিল 2, সেটা নিচে বসাই দিলাম। বসানোর পর আমি ম্যাথসটা সলভ হয়ে যাই। সো আমার এখানে তো ভাঙলে যেটা হলো যে x to the power 3 divided by 3, the upper limit is 4 and the lower limit is 2. এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বেস ব্যতীত যে অংশটা থাকবে, অর্থাৎ আমার এখানে বেস কে x to the power 3, এই ব্যতীত কোএফিসিয়েন্ট যা খুশি তাই থাকুক, সেটাকে আমি ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসবো। সো এখানে x কিউব মানে x এবং বেজের সাথে ছিল কিউব, ওটা ব্যতীত যে অংশটা ছিল 1/3, ওটাকে আমার ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে হবে। নেওয়ার পরে বেসটাকে as it is বসায় রাখবো, যেমন x কিউব এটাকে বসালাম, দেন আপার লিমিট 4 লোয়ার লিমিট 2 বসালাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি উপরে লিখছি, এরপরে যেটা হবে এটাই এখন একটু ভালো করে শুনেন। এরপরে বেস যে ছিল, যে বেসের উপরে যেন স্পটলাইট দিচ্ছি, বেসের এগেনস্টে একবার আপার লিমিটকে বসাতে হবে মাইনাস বেসের এগেনস্টে লোয়ার লিমিট, অর্থাৎ 1/3 এটা তো আমার পরের লাইনে আসবেই। আমি বেসের পরিবর্তে আমি একবার আপার লিমিট ভ্যালুটা বসাবো, অর্থাৎ x এর পরিবর্তে আমি
4 কে বসাবো, দেন এখানে পাওয়ার ছিল 3 সেটা তো বসাবোই, মাইনাস এখানে সবসময় মাইনাস হবে, মাইনাস বেজের এগেনস্টে লোয়ার লিমিট বসাবো, দেন বেজের সাথে যা যা ছিল সেগুলো বসিয়ে দিব। এটাই সিস্টেম। সো আমার ব্র্যাকেটের বাইরে যে 1/3 ছিল উনি থাকলেনই, উনি থাকলেনই। তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট যেটা সেটা বসালাম, বসানোর পর আমার এখানে বেস প্রথমে ছিল এক্স, এক্স এর এগেনস্টে আমি আপার লিমিট বসাবো, তো আপার লিমিট আমার 4, ওকে আমি বসালাম। বেজের একটা পাওয়ার ছিল কিউব, সেটা বসিয়ে দিলাম, মাইনাস আবার বেজের এগেনস্টে আমার লোয়ার লিমিট কে বসাতে হবে, লোয়ার লিমিট ছিল 2, আমি 2 কে বসালাম, দেন ওটার পাওয়ার যেটা ছিল সেটা ছিল 3, সেটা বসিয়ে দিলাম, দেন থার্ড ব্র্যাকেট ক্লোজ। ব্যাপার লিখতে পারছি না কেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা আবারও বলি, তার মানে হচ্ছে গিয়ে এখানে যেটা করলাম যে যখনই আমার ফর্মুলাটাতে আমি ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পরে যখন একদম বেজে চলে আসলো তখন এই বেজের এগেনস্টে একবার আমি আপার লিমিট কে বসাবো, মাইনাস বেজের এগেনস্টে আমি লোয়ার লিমিট কে বসাবো, এছাড়া বেজের উপর যা পাওয়ার ছিল সেগুলো এরকম নামতে থাকবে। এটুকু করার পরে আমি দেখলাম যে 1/3 তো আছেই, 4 টু দি পাওয়ার কিউব সেটা কত হয়, 4 কিউবের আনসার 64 না, 4 16 3 16 48, ভুল লিখেছে, 48 না, 4 কিউব কত দেখেন, 48 48, আচ্ছা 48 আর 2 কিউব 2 কিউব 8 8, সো আমি এটা মাইনাস করলাম, করে আমি এখানে অ্যানসার পেলাম হচ্ছে 40, সো 1/3 ইনটু 40। আই এম সরি ম্যাম 4 কিউব মানে 64 48 ম্যাম 64 ম্যাম 64 ম্যাম আপনি তো ঠিক আছে 64, ম্যাম 4 কিউব 60। আচ্ছা 64 থেকে 8 মাইনাস করলে কত আসে, আমি আপনাদের জি কথা ম্যাম। মনে যে বসাচ্ছে, আমি জানি না। 64 কে 56 56, আচ্ছা 56 কে কি 3 দিয়ে ভাগ দেওয়া যায়, যায় না, তাহলে দ্য অ্যানসার ইজ 56/3, এটাই অ্যানসার। সো দেখেন এখানে কিন্তু আমরা এক্স স্কয়ার কে একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করলে আমরা এটার অ্যানসারও পেয়ে গেলাম, অর্থাৎ বুঝালো যে এক্স স্কয়ার কে যদি আপার লিমিট আমি এক্স এর ভ্যালু নেই 4 আর লোয়ার লিমিট যদি নেই 2, যতগুলো এক্স স্কয়ার আমি পাবো সেগুলোকে সবগুলোকে যোগ করলে এটার অ্যানসার আসবে হচ্ছে 56/3, এটা যে অ্যানসারটা আসছে সেটা। আচ্ছা আমি আরেকটা ম্যাথ করব বুঝাইতে, এটাকে একটু তুলে নেন, তারপরে আমি একটু করব এবং দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তুলেছেন এটা সবাই? ম্যাম ডান ম্যাম। আচ্ছা আমি আরেকটা ম্যাথ করি, তাহলে আমি আগের ম্যাথটার সাথে রিলেভেন্সি রেখে আরেকটা করছি, তাহলে আরো একটু ইজি হবে। ধরেন আমি নিলাম হচ্ছে গিয়ে সাপোজ এক্স কিউব, জাস্ট আমি পাওয়ার হিসাবে একটা পজিটিভ পাওয়ার নিই একটা নেগেটিভ পাওয়ার নিই, আমি এখানে পাওয়ার নিলাম হচ্ছে 2 আর একটা পাওয়ার আপার লিমিট নিলাম হচ্ছে 2, লোয়ার লিমিট নিলাম হচ্ছে -1, এটাকে এখন ইন্টিগ্রেট করতে বলছি। তাহলে লিমিট থাকলে ইন্টিগ্রেট করলে আমরা কি জানি, যেটাকে ফর্মুলাতে ভাঙতে হবে প্রথমে, তো আমরা ফর্মুলাতে ভাঙলাম, মানে বেস বসালাম, দেন বেস পাওয়ার প্লাস 1, দেন ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1, দেন আমরা থার্ড ব্র্যাকেটে চলে গেলাম, থার্ড ব্র্যাকেটের উপরে হচ্ছে আপার লিমিট, নিচের দিকে আমি লোয়ার লিমিট বসালাম। আচ্ছা বসানোর পরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে যে এটাকে সলভ করতে হবে, সলভ করে আমার অঙ্কটা এরকম হবে, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে -1। এরকম যখন অংশে চলে আসবে তখন আমাদের যেটা করতে হবে, বেস ছাড়া যিনি আছেন তাকে ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসতে হবে। তো বেস ছাড়া আছেন হচ্ছে 1/4, ওনাকে আমি ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বেঁচে থাকলো হচ্ছে x টু দি পাওয়ার 4 ইন্টু 2 -1। এরকম সিচুয়েশনে যখন চলে আসবে তখন বেজের এগেনস্টে একবার আপার লিমিটকে বসাবো, এগেন বেজের এগেনস্টে আমরা লোয়ার লিমিটকে বসাবো মাইনাস। সো আমি আবার 1/4 লিখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, আমার বেস ছিল হচ্ছে x, x এর এগেনস্টে আমি আপার লিমিট হুইচ ইজ 2 তাকে বসালাম, দেন বেজের সাথে পাওয়ার ছিল 4 বসিয়ে দিলাম, মাইনাস এই যে এবার আসে মাইনাস সাইন আমার অ্যাজ ইট ইজ বসবে, লোয়ার লিমিট ছিল -1, আমি -1ই বসাবো, বসানোর পরে বেজের এগেনস্টে
লোয়ার লিমিটটাকে বসালাম, দেন এটার পাওয়ার আসলো হচ্ছে 4, সেটা বসিয়ে দিলাম। দেন এখন ক্যালকুলেশনে চলে যাই। সো 2 টু দি পাওয়ার 4, এটার অ্যান্সার হবে মেবি 32। হোল স্কয়ার, দেন 8 নাকি 16 না? 16 মাইনাস 1 কে যদি কি মানে টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 4, এটার অ্যান্সার হয় হচ্ছে +1। একটু নিজেরাই দরকার হলে ক্যালকুলেটর প্রেস করে দেখেন। -1 ইন্টু -1 +1 হয়, দেন +1 ইন্টু -1 এগেন এটা হয়ে যায় -1, দেন আবার আরেকটা -1 কে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যায় নেগেটিভ এটা ডিরেক্ট +1। ক্যালকুলেটরে করলেই হয়ে যায়। হ্যাঁ, সো এখানে আমরা +1 অ্যান্সার পাচ্ছি। -1 টু দি পাওয়ার 4, এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় হচ্ছে +1। তো +1 ইন্টু -1 প্লাস মাইনাসে মাইনাস, -1ই এখানে আসবে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তো ফাইনালি এখানে আমরা যেটা দেখতে পেলাম, প্লাস মাইনাস করার পরে আমার অ্যান্সারটা এরকম দাঁড়াচ্ছে যে 1/4, 16 মাইনাস 1, সো এটা হচ্ছে 15। 1/4 ইন্টু 4, তো এটা তো আমরা দেখলাম কাটাকাটি যাচ্ছে না। কাটাকাটি না গেলে আমরা কি করবো, যদি কাটাকাটি না যায় সেক্ষেত্রে আপনি ফ্র্যাকশনেও রাখতে পারেন, অথবা হচ্ছে কি ডেসিমাল, অর্থাৎ ওই যে আপনার যদি মনে হয় দশমিকে নিয়ে যাবেন সেটাও নিতে পারেন। আমার অ্যান্সারটা চলে আসলো, আমি ফ্র্যাকশনেই রাখতে পছন্দ করি। সো 15/4, সো দিস ইজ দ্য অ্যান্সার। এইটা জাস্ট হচ্ছে আমরা বিগিনিং করলাম যে কিভাবে উইথ লিমিট অর্থাৎ যদি আপার লিমিট লোয়ার লিমিট থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা, মেইনলি ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশনটাই এই জায়গাটায়, আমরা এটা কিভাবে করব আমরা হচ্ছে সেটা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আসলে আর একটু বড় টার্ম গুলো ইন্টিগ্রেট করা শিখবো, মানে আর একটু বড় সংখ্যা নিব, আর একটু হচ্ছে গিয়ে একটু ডিফিকাল্ট টার্ম গুলো নিব, সেখান থেকে কিভাবে আসলে ইন্টিগ্রেট করা যায় আমরা সেইটা চেষ্টাটা করব। এখন যতটুকু শিখালাম এখানে কোনো প্রবলেম আছে কিনা? ম্যাম আজকে সূত্র শিখা হলো কয়টা, মানে আমরা ফর্মুলা ইন্টিগ্রেশনে মোট 4টা না 5টা 6টা শেখানো হয়েছে মেইনলি। যদি আপনি ওই যে নাম্বারটাকে একটা ফর্মুলা হিসেবে ধরেন সেক্ষেত্রে আসলে আমি 6টা ফর্মুলা শিখিয়ে ফেলেছি। মেইনলি 5টা ফর্মুলা শিখিয়ে আমি সব ম্যাথে চলে যাই। ম্যাম এগুলাকে যে আপনার যে পিডিএফ বুকটা দেওয়া হয়েছে গুগল ক্লাসরুমে ওখানে সেগুলো আছে, আছে ওখানে না? আছে, অবশ্যই আছে, জি ওকে থ্যাংক ইউ। ওখানে পাবেন। ওখানে ওই যে আমি তো দেখায়ও দিলাম প্রথম 3টা ফর্মুলা, তারপর মানে 6 নাম্বার না 7 নাম্বার ফর্মুলা আর একটা ফর্মুলা নাই, ওইটা হচ্ছে ওই যে এক্স এর যে ডিএক্স এর যে ডিএক্স কে ইন্টিগ্রেট করলে যে জাস্ট হচ্ছে এক্স আসে, বা ডিওয়াই কে ইন্টিগ্রেট করলে যে ওয়াই আসে, ওটা। আমি জাস্ট একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আপনাদের ইয়া থেকে। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। মাহানাজ আছেন ক্লাসে? রাহাত আছেন? রাহাত আহমেদ, সুমাইয়া আক্তার লুবনা, রেহানুল, জি ম্যাম আছি। আচ্ছা আফনান রহমান রনক, সালমা আক্তার, সৌরভ মিয়া। সৌরভের নেট কানেকশন, বাড়ি থেকে কারেন্ট নাই নাকি, ও, ইলেকট্রিসিটি প্রবলেম। ম্যাম আমাদের সাবরিনা সিআর সুলতানা আছেন? ম্যাম সিআর এর প্রবলেমটা জানি। সাবরিনা সুলতানা আছেন? ম্যাম সাবরিনা সুলতানারটা বললাম সকালবেলা যে ওনার বাবা মারা গেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। আচ্ছা উনি রেগুলার তো ক্লাসে, এই কারণে ওর নামটা বারবার নিচ্ছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে কারো যদি কোনো প্রবলেম না থাকে আজকের ক্লাস থেকে এখন আসি যে আমরা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি যাব। আজকের ক্লাসে টাইটেল দিব হচ্ছে কি চ্যাপ্টার 19, আমরা আমাদের বইয়ের চ্যাপ্টার 19 এ আছি, চ্যাপ্টার 19 ইন্টিগ্রাল ক্যালকুলাস। তারপরে হচ্ছে কি ডেফিনেশনটা দিব। আমি একটা উইকিপিডিয়া থেকে একটা সিম্পলি ডেফিনেশন দিয়েছিলাম, ওটাও দিতে পারেন, আপনারা নিজেরাও খুঁজে ডেফিনেশন দিতে পারেন। ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা ডেফিনেশন দিবেন, ইটস এ পার্ট অফ ক্যালকুলাস, এটা অবশ্যই মেনশন করবেন। করার পরে টাইটেল লিখবেন হচ্ছে ফর্মুলা। ফর্মুলা দেওয়ার পরে দেখবেন যে প্রত্যেকটা ফর্মুলা ধরে আমি 2-3টা করে ম্যাথ করিয়েছি। প্রথমে যখন x টু দি পাওয়ার n করালাম ওটার আন্ডারে আমি ক্লাসে কিন্তু 3টা ম্যাথ করিয়েছি। তারপরে ax টু দি পাওয়ার n অর্থাৎ কোএফিসিয়েন্ট দিয়ে যখন ম্যাথটা করলাম সেখানেও দুইটা ম্যাথ করিয়েছি। তারপরে ex এর করালাম, মানে
প্রত্যেকটা ফর্মুলার সাথেই হচ্ছে গিয়ে 2-3টা করে ম্যাথ ছিল। সো একটা করে ফর্মুলা লিখবেন, বেটার হয় ফর্মুলাটা ব্লু কালারে লিখলেন। সো একটা করে ফর্মুলা লিখবেন, আর ওই ফর্মুলার সাথে যে ম্যাথস গুলো ছিল ওই 3টা ম্যাথ বা 2টা ম্যাথ সাথে সাথে দিয়ে দিবেন। এইভাবে 6টা ফর্মুলা থেকে হয়তো অনেকগুলোই ম্যাথ আসবে। আজকের ক্লাসে ছোট ছোট 2 লাইনের করে হলো 10-12টা ম্যাথের মতো আসবে, যেটা আমিও ক্লাসে প্র্যাকটিস করেছি ওগুলোই। ইভেন ব্রেকআউট রুমে যে ম্যাথটা করেছেন ওটাও এর মধ্যে আসবে। এরপরে আসি টাইটেল দিবেন হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস উইথ আপার এন্ড লোয়ার লিমিট। এটা টাইটেল দেওয়ার পর আমরা 2টা ম্যাথ করলাম। একটা হচ্ছে এক্স স্কোয়ার, যেখানে এটার আপার লিমিট ছিল হচ্ছে 4 আর লোয়ার লিমিট ছিল হচ্ছে 2, সেটা নিয়ে করলাম। আর একটা করলাম হচ্ছে এক্স কিউব, যেখানে আমরা আপার লিমিট পেয়েছিলাম 2, লোয়ার লিমিট পেয়েছিলাম -1। যে দুটো আমি ক্লাসে করলাম। যদি নাও বুঝি দেখে দেখে অ্যাটলিস্ট ক্লাসটা রেকর্ডেড ভার্সন হোক, বা আপনি এখন যে লেকচারটা কালেক্ট করেন সেটা দেখে দেখে আপনি জাস্ট ওটা লিখে করে রাখবেন। পরবর্তী ক্লাসে যখন আমরা করতে যাব দেখবেন যে আপনার জন্য কিন্তু এটা ইজি হয়ে যাবে, আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। এটা আসবে হচ্ছে আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট পার্টে। আর ব্রেকআউট রুমে যারা যারা ছিলেন যা অ্যাক্টিভিটিস করেছেন, জাস্ট হচ্ছে 2 লাইনের একটা ম্যাথ হয়েছে, ওই 2টা লাইনই আপনার নাম, আইডি, খাতা পেজটার উপরে যাতে আপনার নাম, আইডি আর ব্রেকআউট রুম নাম্বারটা আমি পাই, এটা সহ কাইন্ডলি 4:30টার মধ্যে, 4:30টা হচ্ছে লাস্ট টাইম সেট করে দিয়েছি, 4:30টার মধ্যে হচ্ছে গিয়ে আপনি সেটা গুগল ক্লাসরুমে পোস্ট করে দেন। জাস্ট একটা ছবি তুলে আপলোড করে দাও, আর কিচ্ছু না। যে কোনো একটা ইমেজ, যাতে আমি ইমেজটা দেখে বুঝতে পারি, ছবি তুলে আপলোড করবেন। এটাই আপনার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। এবং বাকিদেরকে জানাবেন যাদের অনেক ধরনের সমস্যার কারণে ক্লাস করতে পারছে না, নেক্সট প্রত্যেকটা ক্লাসে আমি এরকম ছোটখাটো ব্রেকআউট রুম দিব, খুবই অল্প কিছু টাস্ক দিব, কিন্তু এটার উপর বেসিস করে আপনার আসলে 20 মার্কসের একটা বিষয় আছে। আমার একটা চিন্তাও আছে যে হয়তো আমি সেকেন্ড ক্লাস টেস্টটা নিব না নিয়ে এরকম ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেবো, সেখান থেকে হয়তো আমি সেকেন্ড ক্লাস টেস্টের মার্কসটা অ্যাডজাস্ট করতে পারি। যেটা আমি আজকে সকালে ক্লাসে ওদের সাথেও ডিসকাস করেছি, ওদেরও হয়তো সেকেন্ড ক্লাস টেস্টের মার্কসটা আমি এভাবে দিব। এন্ড আপনার তো আর একটা প্রেজেন্টেশনের মার্কসও আসবে। সো একটু ব্রেকআউট রুমটাকে সিরিয়াসলি নিই, ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকি, তাহলেই দেখা যাবে যে এই 20 মার্কস কিন্তু আপনি আপনার জন্য সিকিউর করে ফেলতে পারছেন। ওকে, তাহলে নেক্সট ইনশাআল্লাহ থার্সডে ক্লাসে দেখাবে। থার্সডে ক্লাসের লিংকও কিন্তু অলরেডি আপনাদের সাথে আমি ক্রিয়েট করে দিয়ে দিয়েছি, যেহেতু এখন লিংক জেনারেশনে খুব প্রবলেম করে জুম, তো আমি অলরেডি ক্রিয়েট করে দেওয়া আছে। ইনশাআল্লাহ থার্সডে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম একটা ম্যাম। কথা ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমার হচ্ছে কি ব্রেকআউট রুমে যখন আমি ইন হই তখন আমার পিসি ভার্সন যেটা আছে ওইটা কিন্তু ইয়াতে থেকে যায়। ওটা সমস্যা না, প্রবলেম ওটা হবে? ওটা আমি দেখেছি, ওটা দেখে আপনাকে ওইভাবে অ্যাসাইন, আমি আরেকটা ক্লাসরুমে তখন আরেকজনকে অ্যাসাইন, ওই যে এই জন্য শাহরিয়ারকে একটা ক্লাসে অ্যাসাইন করে দিয়েছিলাম, একটা ব্রেকআউট রুমে ছিল, এটা সমস্যা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, ভালো থাকবেন।